মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহের মৃত্যুর কারণ উদ্ঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর জিয়াউল মুর্শেদ এর প্রেক্ষিতে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তৃতীয়বার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। গত ২৪ মে এই আদেশ দেওয়া হয়, আর আজ এটি জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। পাশাপাশি সুরত হল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন বিচারক। চিত্রনায়ক সালমান শাহ হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ তোলার অনুমতি দিয়েছে ঢাকার সিএমএম আদালত। মৃত্যুর কারণ জানতে কবরস্থান থেকে লাশ উত্তোলন শুরু করেছে, তবে আদালতের কাছে আবেদন করা হলে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন কিন্তু সেই লাশটি এখান থেকে উত্তোলন করা শুরু করেছে। সামিরার সাথে আমার আর সংসার করা সম্ভব হবে না, ও খুব বাড়াবাড়ি করছে। মৃত্যুর মাসখানিক হবে আমাকে বলেছিল। সালমান শাহ এবং সামিরার সম্পর্কটা আপনার নিজের চোখে আপনি কেমন দেখেছেন? সালমান শাহর সাথে সামিরার বিয়ে হয়েছিল সালমান হিরো হওয়ার আগে। আমি সবসময় বলি যে সালমান শাহ যদি হত্যা হয়ে থাকে, এটা বিচার আমি সবার মতো সবচেয়ে বেশি জানি, ওনার ফ্যান। বাট এই লোকগুলি মানুষগুলি সবার আমি ইন্টারভিউ নিচ্ছি। সালমান শাহ সাবেক স্ত্রী সামিরা, ডন, তারপরে নাসরিন, শাবনুর, সবার সাথে তো আমার ইন্টারভিউ হয়েছে, এই বিষয়ে কথা হয়েছে। প্রযোজক, পরিচালক থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই বুঝতে পেরেছিলেন কি মূল্যবান সম্পদ হারিয়েছেন তারা। ছোটকু আহমেদের বুকের ভিতর আগুন ছবির জন্য ১০ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে তিনি তখন ইন্ডাস্ট্রির সবচেয়ে দামি নায়ক হয়ে উঠেছিলেন। তার সুপ্রিয় দর্শক, ময়না তদন্তের জন্য পরিশেষে ৩ যুগ পেরিয়ে প্রায় ৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর লাশ। সুপ্রিয় দর্শক, সত্য কখনো গোপন থাকে না। দিন শেষে পরিশেষে অবশেষে সত্য বেরিয়ে আসে, সত্যকে যত ভিতরেই লুকানো রাখা হোক না কেন। সুপ্রিয় দর্শক, দিন শেষে কিন্তু সামিরা এবং আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়ে গেছেন এবং দিন শেষে প্রমাণিত হয়ে গেছেন সেই সালমান শাহ কখনোই আত্মহত্যা করেনি, সেটা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। আমি 29 বছর পালাইনি, এখনো পালাবো না। স্ত্রী সামিরার নোংরা খেলা আর নিজের সবচেয়ে কাছের গাদ্দার বন্ধু ডনের বেইমানিতেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল স্বপ্নের নায়ক সালমান শাহকে। দীর্ঘ ৩০ বছর পর আজ সেই কালপ্রিটদের ওপর নেমে এসেছে চরম পরিণতি। জেলের ভেতর কড়া ডিম থেরাপিতে বেইমান ডন একে একে উগরে দিচ্ছে সেই কাল রাতের সব ভয়ঙ্কর সত্যি। বাঁচার জন্য শেষ ১০ মিনিটে ঠিক কি করেছিলেন সালমান শাহ? রিমান্ডে ডনের মুখ থেকে এই অজানা তথ্য বেরিয়ে আসতেই এখন চরম আতঙ্কে কাঁপছে সালমান শাহর স্ত্রী সামিরা। পাপ যে বাপকেও ছাড়ে না, এবার তা হাড়ে হাড়ে টের পাবে এই কালপ্রিট। দুনিয়াতেই এমন ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে সামিরার জন্য, যা দেখলে শিউরে উঠবে সবাই। আল্লাহর গজব থেকে এবার কোনোভাবেই রেহাই পাবে না সে। আশরাফুল হক ডন এক সময়কার রূপালী পর্দার নাম করা ভিলেন। বাস্তবের জীবনেও সে যে এত বড় এক পিচাস তা কে জানত? দীর্ঘদিন সবার চোখের আড়ালে লুকিয়ে থাকার পর এই চতুর খেলোয়াড় ফোন দিয়ে এটেছিল দেশ ছেড়ে পালানোর। ওমরা পালনের নাম ভাঙিয়ে পবিত্র ভূমির কথা বলে সৌদি আরবে যাওয়ার বিরাট এক ফাঁদ তৈরি করেছিল সে। ভেবেছিল এমন ভেলকিবাজি করে পার পেয়ে যাবে, কিন্তু পাপের ভারে যখন পাল্লা ভারী হয়ে যায় তখন ঠিকই ধরা পড়তে হয়। ঢাকা এয়ারপোর্টে দেশ ছাড়ার জন্য যখন সে ইমিগ্রেশনের সামনে দাঁড়ায়, ঠিক তখনই ঘটে যায় বড় এক নাটক। তার পাসপোর্টের তথ্যে বিপদের সংকেত বেজে ওঠে। মুহূর্তের মধ্যেই চারিদিক থেকে তাকে ঘিরে ফেলে দায়িত্বরত স্পেশাল অফিসাররা। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় সিআইডির একটি বিশেষ টিম। চোখের পলকে পুরো এলাকার পরিবেশ থমথমে হয়ে যায় এবং পাকড়াও করা হয় এই কালসাপকে। তবে আসল চমক হলো ডনের এই পালানোর গোপন খবরটি কোনো সাধারণ মানুষের কাছ থেকে আসেনি, আর অতি কাছের কোনো এক আপনজনই পুলিশকে এই খবর দিয়ে দেয়। বাতাসে এমন কথাও ভাসছে যে এই ঘটনার পেছনে অভিনেতা ডিপজলেরও কোনো না কোনো ভূমিকা থাকতে পারে। তবে সবচেয়ে বড় ঘটনা ঘটছে এখন জেলের ভেতর। সেখানে রিমান্ডে কড়া ডিম থেরাপি পড়তেই ডনের চোখের জল আর নাকের জল এক হয়ে যাচ্ছে বলে শোনা গেছে। এমনকি নিজের চামড়া বাঁচাতে এখন হুড়হুড় করে সামিরার সব গোপন চাল ফাঁস করে দিচ্ছে এই শয়তানের দোসর। ডনের এই কবুলনামা থেকে যে গা শিউরে ওঠা সত্যি সামনে এসেছে তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ৯৬ সালের ৬ সেপ্টেম্বরের সেই কাল রাতে। সে সময় বাংলাদেশের সিনেমা জগতের সবচেয়ে বড় সুপারস্টার ছিলেন সালমান শাহ। কোটি তরুণীদের স্বপ্নের রাজপুত্র তিনি। কিন্তু ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে যখনই জনপ্রিয় তারকার নিথর দেহ পাওয়া যায়, তখন শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। প্রশাসন প্রথম থেকেই এই ঘটনাকে নিজের ইচ্ছায়
পৃথিবী ছাড়ার একটি সাধারণ ঘটনা বলে চালিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু দেশের কোটি কোটি ভক্তের মনে তখন একটাই প্রশ্ন ছিল, এটি কি সত্যি স্বেচ্ছায় বিদায়, নাকি ভালোবাসার মুখোশ পরে বোনা হয়েছিল এক নির্মম নীল নকশা? তবে হঠাৎ করেই 20 বছরেরও বেশি সময় ধরে ধামাচাপা থাকা এই ঘটনার মোড় ঘুরিয়ে দেয় আমেরিকা প্রবাসী রুবি সুলতানার একটি ভাইরাল ভিডিও বার্তা। সেই ভিডিওর পরই একে একে থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করে। রূপালী পর্দার গল্পকেও হার মানানো এক জঘন্য চক্রান্তের কথা জানতে পারে সবাই। তবে এর আগেও, অর্থাৎ সবচেয়ে বড় বোমা ফাটে 97 সালের জুলাই মাসে। সে সময় মামলার অন্যতম আসামি রিজভি পুলিশের খাঁচায় বন্দী হয়। আদালতে 164 ধারায় দেয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুরো দেশকে কাঁপিয়ে দেয়। রিজভির সেই কথা অনুযায়ী স্বপ্নের নায়ককে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য চুক্তি হয়েছিল মাত্র 12 লাখ টাকার। আর এই জঘন্য চুক্তির মাস্টারমাইন্ড ছিল খোদ সালমানের স্ত্রী সামিরার নিজের মা লতিফা হক। চুক্তির শর্ত ছিল একেবারে পরিষ্কার, কাজের আগে অগ্রিম হিসেবে দেয়া হবে 6 লাখ টাকা, আর সালমান শাহের নিথর দেহ সিলিং ফ্যানে ঝোলানোর পর দেয়া হবে বাকি 6 লাখ টাকা। রিজভির বয়ান থেকে আরও জানা যায়, সামিরার মা লতিফা হকের সঙ্গে সে সময় গোপন বৈঠকে উপস্থিত ছিল 4 নম্বর আসামি ডন ডেভিড, ফারুক, জাবেদ সহ একদল ভাড়াটে অপরাধী। টাকার লোভে অন্ধ হয়ে এই মির্জাফরের দল শয়তানের চুক্তিতে হাত মিলিয়েছিল। রুবি সুলতানার ভিডিওতেও এই একই কথার মিল পাওয়া যায়। তার মতে এই নরপিচাসের দল সালমানের ফ্ল্যাটে ঢোকার আগে নাকি ওই রুবির ফ্ল্যাটেই বসে সব গোপন ছক কষেছিল। আর সেই ভয়ঙ্কর ছক কষার পরই নেমে আসে সেই কাল রাত। তবে সবার মনে যুগ যুগ ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শেষ মুহূর্তে বাঁচার জন্য কি করেছিলেন সালমান শাহ? এত শক্তিশালী একজন মানুষ কেন নিজেকে বাঁচানোর কোনো চেষ্টা করতে পারলেন না? তবে চরম সত্যটা শুনলে আজ যে কারো বুকের ভেতরটা কেঁপে উঠবে। আসল ঘটনা হলো, বাঁচার জন্য তাকে কোনো সুযোগই দেয়া হয়নি। ইস্কাটনের ফ্ল্যাটে সেদিন একদম শান্ত ও অচেতন অবস্থায় ঘুমাচ্ছিলেন সালমান। এই তারকা ঘুণাক্ষরেও টের পাননি তার সবচেয়ে কাছের মানুষরাই তাকে চিরতরে শেষ করে দেওয়ার ফাঁক পেতে রেখেছে। আর কি, সুযোগ বুঝে মুহূর্তেই ঘরের দরজার আড়াল থেকে হায়নার মতো লাফিয়ে পড়ে ওই পাষণ্ডের দল। ফারুক তার পকেট থেকে বের করে আনে একটি বিষাক্ত ক্লোরোফর্মের শিশি। আর সবচেয়ে শিউরে ওঠার মতো ব্যাপার হলো, স্ত্রী সামিরা নিজের হাতে রুমাল ভিজিয়ে সেই বিষাক্ত জিনিস চেপে ধরে স্বামী সালমানের নাকে। অর্থাৎ বাঁচার জন্য শেষ কয়েক মিনিটে সালমান শাহ লড়াই করার বিন্দুমাত্র সুযোগও পাননি। বিষাক্ত গ্যাসে যখন তিনি ছটফট করছিলেন, তখন ঘরের ভেতর থাকা 5 থেকে 6 জন লোক তাকে শক্ত করে চেপে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে ড্রেসিং রুমের দরজায় এসে দাঁড়ায় চলচ্চিত্র প্রযোজক ও মামলার 3 নম্বর আসামি আজিজ মোহাম্মদ ভাই। সে ঘরে ঢুকেই সালমানের দুপাশ শক্ত করে চেপে ধরে এবং শরীরে একটি ফাঁকা সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন পুশ করে। এই জঘন্য কাজে সরাসরি সাহায্য করেছিল সামিরা এবং তার মা লতিফা হক। সালমানের শরীর যখন একদম নিস্তেজ হয়ে পড়ে, তখন ড্রেসিং রুমের ভেতর থেকে একটি মই টেনে আনা হয়। ডন এবং তার সহযোগীরা আগে থেকেই সাথে করে নিয়ে এসেছিল প্লাস্টিকের শক্ত দড়ি। সেই দড়ি দিয়েই ফ্যানের সাথে ঝুলিয়ে দেয়া হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারকাকে। এত বড় জলের মতো পরিষ্কার জবানবন্দি এবং এতগুলো কালপ্রিটের নাম প্রকাশ্যে আসার পরও তদন্ত সংস্থাগুলোর ভূমিকা ছিল রীতিমতো হাস্যকর। এই ঘটনার 1 বছর পর সিআইডি রিপোর্ট দেয় যে সালমান শাহ স্বেচ্ছায় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এরপর দীর্ঘ 12 বছর পর যখন জুডিশিয়াল রিপোর্ট সামনে আসে, সেখানেও একই গদবাঁধা মিথ্যা নাটক সাজানো হয়। সবচেয়ে অবাক করার বিষয় হলো, জবানবন্দিতে যাদের নাম সরাসরি উঠে এসেছিল, সেই আজিজ মোহাম্মদ ভাই, সামিরা, লতিফা হক কিংবা ডনকে কোনোদিন রিমান্ডে নিয়ে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনই মনে করেনি তারা। তবে সালমানের মা নীলা চৌধুরী ও পুরো পরিবার বারবার আদালতের এই রিপোর্টের উপর নারাজি আবেদন দেন। 2015 সালে র্যাবকে যখন নতুন করে তদন্তের দায়িত্ব দেয়া হয়, তখন আইনি ঝামেলার কথা বলে আবারও সেই তদন্ত থামিয়ে দেওয়া হয়। এরপর 16 সালে মামলাটি নিম্ন আদালতে ফেরত গেলে নতুন দায়িত্ব পায় পিবিআই। 20 সালে পিবিআই যখন তদন্ত প্রতিবেদন জমা দেয়, সেখানে চরম চালাকি করে জনপ্রিয় নায়িকা শাবনূরকে বলির পাঠা বানানো হয়। দাবি করা হয় শাবনূরের সাথে অতি অন্তরঙ্গতা এবং স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে সালমান এই পথ বেছে নিয়েছেন। কিন্তু সালমানের পরিবারের সোজা দাবি, স্ত্রী সামিরা হকের সাথে চিত্রজগৎ ও বাইরের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নোংরা ও অনৈতিক সম্পর্ক তৈরি হয়েছিল। আর এই পরকীয়ার গোপন সত্যি জেনে ফেলাতেই সালমানকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়া হয়েছে। নিজেদের পিঠ বাঁচাতে এবং মূল ঘটনা থেকে সবার নজর ঘোরাতেই শাবনূরকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল সামিরা ও ডনরা। সালমানের পরিবারের এই দাবির কারণে পরবর্তীতে আদালত পিবিআই এর সেই চূড়ান্ত প্রতিবেদন সরাসরি বাতিল করে দিয়ে এটিকে একটি পরিকল্পিত চক্রান্ত হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ফারুক আহমেদ